রাজনীতি কার জন্য, জনগণ নাকি দল? একই প্রশ্ন জোটের ক্ষেত্রেও। রাজনৈতিক জোট কি জনগণের জন্য হয় নাকি নিজেদের শক্তিশালী করে ক্ষমতায় যেতে? তবে যে পদ্ধতিতেই হোক, ক্ষমতায় যাওয়ার জন্য দরকার ভোট। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে ইতিমধ্যেই ভোট গ্রহণে প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এনসিপি আজ কড়া বার্তা দিয়ে বলেছে, সংস্কার ও নির্বাচন না হলে ফেব্রুয়ারিতে ভোট হতে দেয়া হবে না। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে রাজনীতি? দর্শক, সে প্রশ্নই খুঁজবে আমাদের আজকের এখন প্রকাশে। আমরা আলোচনার নাম দিয়েছি দোলাচল। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন আপ বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব। একটু শুরু করতে যেতে চাই আমরা আনিস আলমগীর ভাই আপনার কাছে। কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে আজকে একটি আয়োজন ছিল যুব শক্তির, অর্থাৎ এনসিপির যে যুব উইংটা, সেখানে খুব কড়া কড়া বার্তা দিয়েছে আজকে এনসিপির নেতারা। সেখানে বিএনপি জামাতের নেতারাও সেই আয়োজনে ছিল। নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে একটি কথা বলেছে যে বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কোড আন কোড। আবার কি তাহলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে? আমি মনে করি না। নাসিরুদ্দিন পাটোয়ারি কে? উনি কি সিইসি নাসির? নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা যদি তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা ফেব্রুয়ারির ইলেকশনে যাব না দিস অ্যান্ড দ্যাট কন্ডিশনে, সেটা একটা ইস্যু হতে পারে। বাট রাজনৈতিক মাঠে কতজন কত কথা বলবে সেগুলোকে পাত্তা দিয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না। আজকেও প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন সেখানে স্পষ্ট করে উনি বলেছেন, আমি আমার প্রস্থানের প্রস্তুতি সম্পন্ন করছি, আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছি। তো সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা আমি অমুক তমুককে কী বললো তাতে তো কিছু আসে যায় না। এবং তাদের জন্য তো ইভেন তারা যদি নির্বাচনে নাও আসে, তো নির্বাচন কি বসে থাকবে? তারা যদি মনে করে যে না আমাদের জন্যই নির্বাচন থাকতেই হবে, তাহলে তো এটা আরেকটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি। এখনও যেই দলের নিবন্ধনই হয় নাই সেই দলের একজন নেতা বলল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, দিস অ্যান্ড দ্যাট কজ, সেটা তো হতে পারে না। তাহলে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলো আপনার যে সমঝোতা বৈঠক করলো, আলী রিয়াজের সঙ্গে বৈঠক করে প্রতিদিন চা খাইলেন, বিস্কিট খাইলেন, সেটার রেজাল্ট কি? সেটা কেন করেছেন? সেটার প্রেক্ষিতেই তো গত 5 তারিখে আপনার প্রক্লেমেশন হলো। তারপর সেটার ভিত্তিতে হয়তো সামনে জুলাই সনদ হবে এবং সবাই আশা করে বসে আছে যে একটা নির্বাচন কথা হলো যে মানে এনসিপির কথা গুরুত্ব দেওয়ার খুব বেশি আই ডোন্ট থিংক সো। কতজন কত কথা বলবে, কালকে আরেক দলের একজন বলবে, পরশু আরেক দলের বলবে, সবাইকে গণনায় নেওয়ার কোনো কারণ নাই। মানে গণনায় না নেওয়াটাও কি একটা আবার স্বৈরতন্ত্র না? গণনায় না নেওয়া স্বৈরতন্ত্র। আপনাকে দেখতে হবে, ওজন দেখতে হবে। ইজ হি যে জেনারেল সেক্রেটারি অফ বিএনপি অর জামাত অর এনসিপি? কোনোটাই তো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেলাল ভাই, আপনি কি কোনো আরও বেশ কিছু সেখানে কথা এসছে, যেমন বলেছে, নাহিদ ইসলাম বলেছে যে তারা ঘোষণাপত্রে ছাড় দিয়েছে কিন্তু জুলাই সনদে এক বিন্দু ছাড়ও তারা দিবে না, সেটিও নির্বাচনের আগে হতে হবে। সব মিলিয়ে কি এই যে কিছু শর্ত আরোপ হচ্ছে, এটি নিয়ে কি নতুন কোনো কিছু দেখেন কিনা? দেখুন, আপনি প্রথমে বলেছেন যে নির্বাচন হবে না, আর এখন বলছেন যে জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমি দেখলাম যে নতুন এই রাজনৈতিক দলটি, আমি এই বিভিন্ন রকম কথা, এগুলোকে কি পপুলিস্ট কথা বলবো না ড্যামাগগ টাইপের কথা বলবো, এই সমস্ত কথা বলে তারা মানে আলোচনায় থাকতে চায় রাজনৈতিক অঙ্গনে। তাদের যে নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বলেছে, নাহিদ এটা বলেছে, ওমকে এটা বলেছে, এইটা নিয়ে তারা একটা আলোচনায় থাকতে চায়। কিন্তু মূল বক্তব্য হলো যে আপনি আগামী যে নির্বাচন, এই নির্বাচনটা যে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশের সার্বভৌমত্বের কোশ্চেনে। আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের ব্রেন চাইল্ডরা এখানে এখনও আপনার স্যাচুরেটেড,
এখন যদি ভারতের এই যে বাংলাদেশকে আনস্টেবল করার যে পায়তারা, 24-এর গণ অভ্যুত্থানকে পরাস্ত করার যে পায়তারা, সেই সুরে কথা বলেন, তাহলে 24-এর গণ অভ্যুত্থান তো আমাদের কাছ থেকে বেহাত হয়ে যাবে। সুতরাং জুলাই সনদ যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, প্রায় 12টি না 15টির মতো বিষয়ে ঐক্যমত হয়েছি, সেই সমস্ত বিষয় ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বলেছি যে পরবর্তী সরকার আগামী 2 বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবে, কারণ এর একটা আইনি কাঠামো দিতে গেলে সংসদের প্রয়োজন হয়, বুঝছেন? সেজন্য বলছি যে আপনারা যদি এখন বলেন যে নির্বাচন হবে না, নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের সাথে বড় একটা বেইনসাফি হয়ে যাবে। 24-এর গণ অভ্যুত্থানের অনেক কারণের মধ্যে একটা প্রধান কারণ ছিল যে মাফিয়া হাসিনার বিদায়। সেই মাফিয়া হাসিনা বিদায় হয়েছে। আরও কারণ ছিল যে মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং একটি রাজনৈতিক সরকার এবং একটি নির্বাচিত সরকার। আমরা যখন সেই দিকে হাঁটছি, অর্থাৎ হেডিং টুয়ার্ডস রোড টু ডেমোক্রেসি, তখন যদি আপনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, নির্বাচনকে আনসার্টেনটি করবার জন্য কোনো বক্তব্য দেন, তাহলে কিন্তু জনগণ আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছেন, নাকি 24-এর গণ অভ্যুত্থানের সাথে শত শত শহীদের রক্তের সাথে তামাশা করছেন। জুলাই সনদ চাওয়াটা হলো ভারতের সঙ্গে গলা মিলিয়ে কথা বলা। আমি ওইটা বলিনি, আমি বলছি নির্বাচনকে আনসার্টেনটি করা। জুলাই সনদে তারা এক বিন্দু ছাড় দিবে না, সেখানে 15টা পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছি, তবে কিছুটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। সেখানে আমরা বলেছি যে, যেমন আপনার একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে বলছে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এর সাথে ধর্মীয় সম্প্রীতি, আরও যেন কি আছে। আমরা বলেছি হ্যাঁ, এটা আমরা মানি। এর সাথে বিএনপির যে মূলনীতিটা আছে, অর্থাৎ 5ম সংশোধনীতে আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সর্বোপরি আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, গণতন্ত্র, সমাজতন্ত্র, এটাও থাকবে এবং এটা আমরা যদি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোও থাকবে। পিপল উইল জাজ, মানুষ জাজ করবে যে এইটা আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, তাহলে ঐক্যমত কমিশন যে মূলনীতিটা দিচ্ছে তার সাথে আমাদের এই মূলনীতিটা অ্যাড হবে। এখানে এনসিপিরও যদি এরকম কোনো বক্তব্য থেকে থাকে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় দিবে, তাই না? আর সব বিষয় তো ঐক্যমত কখনোই হবে না, এই শব্দের মধ্যে কখনো হয় না। আমি একটু এই বক্তব্যটা আমি মনে আপনার কাছে, আপনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, নাহিদের সঙ্গে একসাথে আপনারা একটি প্ল্যাটফর্মে ছিলেন, পরে তারা রাজনৈতিক দল করলো, আপনারা আরেকটি সংগঠন করেছেন। সেই জায়গা থেকে আজকে যে কথাগুলো এসছে, আপনাদের হয়তো একসঙ্গে আপনারা ছিলেন, এই যে কেন মনে হলো যে জুলাই সনদে ছাড় দেয়া লাগতে পারে, মানে এই সংখ্যাটা কেন আসলো, কি মনে হয়? যে দেখেন, আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, সনদ এবং নির্বাচন, এই প্রত্যেকটা বিষয়কে সাংঘর্ষিক করে তোলার কোনো প্রয়োজন নাই। নির্বাচন একটা জরুরি বিষয়, সাথে যেই ইন্টারিম এসেছে, এই ইন্টারিমের কিন্তু ম্যান্ডেট হলো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। সুতরাং গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটা আমাদেরকে দিতে যে 1 বছর লাগলো, এটা দুর্ভাগ্যজনক। এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েও আবার আপনি দেখেছেন যে অনেকেই এই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছেন, কারণ ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে জায়গা, সেই জায়গাটা আমরা পাইনি। এটা যে লিগ্যাল বাইন্ডিং, সেই লিগ্যাল বাইন্ডিংটা এনশিওর হয়নি। একই সাথে সনদের মধ্য দিয়ে জাতি কিন্তু বাংলাদেশে যে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের ফলে বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নের জায়গা থেকে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন যেহেতু ফেসিবাদী আমলে ধ্বংস করা হয়েছে, একটা ইনস্টিটিউশন নাই যে তার নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে পারছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এবং ফেসিবাদের মন্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারটা চলমান প্রক্রিয়া, কিন্তু সেখানে আমাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা পাওয়ার চেক দেওয়া লাগবে। ওই চেকটা যদি আমরা তৈরি করতে না পারি সংস্কারের মধ্য দিয়ে, তাহলে এই ইনস্টিটিউশনগুলো আবারও পুরানো রূপে ফিরে যাওয়ার একটা আশঙ্কা তো বাংলাদেশের জনগণের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে সংস্কারের দাবিটা খুব দ্রুততম সময় বাস্তবায়ন করা এই জন্যে প্রয়োজন। কারণ আপনি খেয়াল করবেন, বাংলাদেশের সমস্যা কি? সমস্যা হচ্ছে বাংলাদেশের পাওয়ারফুল মানুষকে কেউ ট্রাস্ট করতে পারতেছে না, কারণ ক্ষমতায় যাওয়ার পরে তার চেহারা কেমন থাকবে এবং তিনি কি করে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করবেন, সে ব্যাপারে মানুষের মধ্যে কোনো ট্রাস্ট নাই। এবং সেই কারণেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে, ডেমোক্রেসিতে এটা খুবই স্বাভাবিক ঘটনা যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবল করতে হবে, লায়াবল করতে হবে, একটা চেক
দিতে হবে। সংস্কার প্রস্তাবের মধ্যে মূলত সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো প্রায়োরিটাইজ করা দরকার, যাতে করে কোনো সরকারের জন্য এটা ভালো হবে না যে তিনি আবারও ওই ফেসিবাদী সিস্টেমের মধ্যে যাবেন। কারণ বাংলাদেশে যে পরিমাণ অশান্ত তরুণ রয়েছেন, যে পরিমাণ জনগণ এই আন্দোলন গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এখনো সজাগ আছেন, বিষয়গুলো দেখছেন। সুতরাং যে কোনো সরকারের জন্য এটা অশুভ হবে যদি তারা এই অ্যাকাউন্টেবিলিটি, এই পাওয়ার চেক দিতে সম্মত না হন। সেইটা নিশ্চিত করা খুব জরুরি প্রয়োজন, কিন্তু এটাকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক হিসেবে দেখাটাকে আমি মনে করি জরুরি নয়। নির্বাচন সাইমালটেনাসলি চলবে, কিন্তু একই সাথে এই যে পাওয়ার চেক, এই জায়গাটায় সমস্ত রাজনৈতিক দলকে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একমত হতে হবে। সেটা কি হচ্ছে কি না, সেটা কি হচ্ছে কিনা আপনাদের দৃষ্টিতে কি? সেই জায়গায় আমি মনে করি যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কিছু অপ্রাপ্তি রয়ে গেছে, আমাদের পূর্ণতা হয়নি। কিন্তু জুলাই সনদের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো পাওয়ার চেকের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সম্মত দেখছি না। তো সেখানে আপনি দেখেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিয়ে কথা হচ্ছে, পিআর সিস্টেম নিয়ে কথা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, সাংবিধানিক এনসিসি নিয়ে কথা হচ্ছে। এই কথাগুলো কেন আসতেছে? এই কথাগুলো আসতেছে শুধুমাত্র এই জন্য যে অ্যাকাউন্টেবল এবং পাওয়ার চেক দেওয়ার জন্য। তো সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কোথায়? মানুষের ভয় তো এখানেই যে রাজনৈতিক দলগুলো আবার ইনস্টিটিউশনগুলোকে অপেশাদার এবং দলীয়ভাবে আচ্ছা আনিস ভাই, এই যে বললো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কোথায়, এটি নিয়েও আজকে কথা হয়েছে। আমি একটু বলি, একটু আপনাকে বলি তো, নাহিদ ইসলাম বলেছে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না ফিরে আসে তাহলে ১/১১ ফিরে আসতে পারে। এই কিছুদিন আগে কিন্তু তথ্য উপদেষ্টা আমার একটি স্ট্যাটাস দিয়েছিলেন, মানে এগুলো কি কোনো শঙ্কার জায়গা আছে কিনা এখানে? এগুলো তো কিছু জুজুর ভয় দেখানো, যে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? সবাইকে দেখাচ্ছে যে এখানে ঐক্য কি, ঐক্যের কি আছে? আপনি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, স্বৈরাচারকে হটিয়েছেন, আপনারা একা একা ইলেকশন করছেন, তো এখানে আবার ঐক্য কিসের? একা একা বলতে কারা? আপনারা আওয়ামী লীগ তো নাই, স্বৈরাচার তো নাই, স্বৈরাচার ছাড়া ইলেকশন করছে না। তো স্বৈরাচার ছাড়া আপনারা যখন একা একা ইলেকশন করছেন, তো এখানে একা স্বৈরাচার ছাড়া একা একা কেন? মানে স্বৈরাচার ছাড়া হলে একা একা হচ্ছে এরকম? হ্যাঁ, স্বৈরাচার তো নাই এখানে, আপনারা নিজেরা নিজেরাই ইলেকশন করছেন। আপনার কি মত, আনা উচিত মানে কিনা, কি আনা উচিত না উচিত সেটা সরকার দেখবে, কিন্তু কথা হচ্ছে যে ইলেকশন। আপনার কি মত? আমি তো সবসময় চাইবো যে ইনক্লুসিভ ইলেকশন, কারণ এই যে ইলেকশন যদি আপনি আরেকজনকে, মানে ভাই আওয়ামী লীগ ছাড়া কি ইনক্লুসিভ ইলেকশন হবে না? আপনার দৃষ্টিতে হয়তো হবে, আমার দৃষ্টিতে হচ্ছে না। আমার দৃষ্টিতে আমি এই জন্য হচ্ছে না মনে করি যে, কারণ এই ইলেকশনটা সামনে আবার প্রশ্নবিদ্ধ করবে অন্যেরা, আওয়ামী লীগই প্রশ্ন তুলবে যে তোমরা তো বলেছিলা আমরা তোমাদেরকে ছাড়া আমরা ইলেকশন করেছি, তাহলে এখন আমাদেরকে ছাড়া ইলেকশন করেছে, তাহলে একটা প্রশ্ন সুযোগ থেকে যায়। হাওয়ার আওয়ামী লীগ যে ইলেকশন করছে না সেটা তো অনেকটা ক্লিয়ার, কারণ এটা আওয়ামী লীগের যে প্রতীক সেটাও নির্বাচন কমিশন রাখে নাই। সো এটা নিয়ে এখানে তর্ক করার দরকার নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যে ঐক্যের কথা বলতেছেন, ঐক্যের ঘাটতি কোথায় আছে এখানে? কারণ আপনি বিএনপি ও এনসিপি ও জামায়াত, আপনার তো একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, আপনার একটা আদর্শ আছে, আপনার উদ্দেশ্য আছে। সো আপনি তো আরেকজনের সাথে মিলবেন না, এবং আপনার যে প্রতিযোগিতা থাকবে এটা তো হেলদি প্রতিযোগিতা। আমি সামনে কিভাবে ক্ষমতায় যাব, একটু থামাই, এখানে অনেক তো কোথায়। আনিস ভাই বলেছে হেলদি প্রতিযোগিতা দরকার এবং এর জন্য আওয়ামী লীগকে দরকার, সেটি কি জুনায়েদ ভাই? না, আমি আওয়ামী লীগকে দরকার বলি না, হেলদি প্রতিযোগিতা। আচ্ছা, আমি বলছি যে রাজনৈতিক দলগুলো এখন যারা এক্সিস্টিং আছে তাদের মধ্যে যে ক্ষমতার খেলা যেটা হচ্ছে, ক্ষমতার লড়াই যেটা হচ্ছে, সেটা হেলদি। আচ্ছা, তাহলে মানে আওয়ামী লীগকে আনতে হবে কোন মানে দিক থেকে? আওয়ামী লীগ তো বাদ দেওয়া হলো, আবার আওয়ামী লীগকে খুঁচিয়ে আনতে চাচ্ছেন কেন? ইনক্লুসিভ তো আপনি চাচ্ছেন না, সো ইনক্লুসিভ নিয়ে আলোচনা দরকার নাই তো আর। এই সরকার ইনক্লুসিভ চায় কিনা? আমি ভাইয়ের সাথে দ্বিমত এই জায়গায়। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন কি করছে। মেজর সাদিক, সুমাইয়া, গুলশানারা এখনো ট্রেনিং দেয় এই বাংলাদেশে অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার জন্য। হত্যাকারীদের সাথে আপনি ইলেকশনে করে কি ইনক্লুসিভ ইলেকশন হয়? তারা এখনো বসে অভ্যুত্থানকারীদেরকে হত্যার হুমকি দেয় এবং সেই অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র বলে অভিহিত করে। যাকে আমরা গণ অভ্যুত্থান বলছি, এই বাংলাদেশের মানুষজন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াইকে আপনি ষড়যন্ত্র বলবেন, সেই লড়াইকে আপনি বলবেন হলো উন্নয়নের বিরুদ্ধে, আপনি বলবেন হলো গণমানুষের বিরুদ্ধে, অথচ গণমানুষ যে লড়াইয়ে সম্পৃক্ত ছিল। সুতরাং তাদেরকে নিয়ে আমরা শুনি, তাহলে আমরা শুনে আসি। সুতরাং তাদেরকে যারা এখনো স্টিল নাও, এই যে হেলাল ভাই বলেছিলেন যে দিল্লি সন্তুষ্ট হতে পারে নাই, দিল্লিতে তারা গিয়ে বসে আছে। কই এখন তো আমরা এমন দাবি দেখছি না, কেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না বিচারের জন্য? কেন এখন পর্যন্ত আমরা বিচারের ক্ষেত্রে
যারা বলছেন ইনক্লুসিভিটির কথা, তাদের বিচারের ক্ষেত্রে কথা কোথায়? বিচার এই যে গত 14, 18, 24 ইলেকশন হয়েছে, সেগুলো কি ইলেকশন হয়েছে? সেই ইলেকশনের সময় এই ভয়েসগুলো কোথায় ছিল? আরে যে কোথায় ছিল? সেই বয়সগুলো ছিল, ওনারা সবসময় শুনে নাই। অন্তত আমি আমার দিক থেকে তো বলতে পারবো, আমার বয়স ছিল, আমি টেলিভিশনে বলেছি। বিচার চান কিনা বলছিলেন, ইনক্লুসিভ ইলেকশন যারা চায় তারা বিচার চায় কিনা? চাইবে না কেন? বিচার তো সমস্ত অপরাধীর বিচার হতে হবে। যত হত্যাকারী আছে, ব্যাংক লুটেরা আছে, সবাই বিচার করতে হবে। কিন্তু বিচারের নামে আপনি যাচ্ছে তাই করবেন, তাহলে সেই বিচার আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে কোনোভাবেই, মানে এই সরকার কি যাচ্ছে তাই করছে না সঠিক পথে আছে বিচারের? এখনো পর্যন্ত তো এটা এই সঠিক পথে মনে হচ্ছে না। কারণ সঠিক পথে মনে হচ্ছে না, মনে হয় না। কারণ যেই আসামি, তার উকিলেই থাকতে পারে না আদালতে, তাহলে আর কিসের সঠিক বিচার এগুলা? উকিলে তো যেতে পারে না, উকিলেরই পিটায়। তো যে দেশে উকিলেরই পিটায় আদালতে, সেই দেশে কিসের সঠিক বিচার হবে? আদালতে বিএনপির উকিল টুকিল আমরা বেশি দেখি। তার মানে সঠিক বিচারে কি আপনারা বাধাগ্রস্ত করছেন কি? না না, আমরাই তো প্রথমে ট্রাইব্যুনাল একটা ছিল, আমরা 2টা ট্রাইব্যুনালের কথা বলছি। এখন মূল বক্তব্যটা শোনেন যে আনিস ভাই একটা $1 মিলিয়ন কোশ্চেনের একটা প্রশ্ন তুলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেই কিন্তু ইনক্লুসিভ হয় না। জনগণের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক সবার পার্টিসিপেশনকে ইনক্লুসিভ বলা হয়। এখন মনে করেন যে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট বা মাফিয়া তকমা তারা পেয়েছে, জনগণের উপর গণহত্যা করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অনেক অপকর্ম করেছে, এবং তাদেরকে চিহ্নিত করে বিচার করা এটা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের চিহ্নিত করা, বিচার করা। কিন্তু আওয়ামী লীগ তো তা অনেক সংগঠন, অনেক নেতাকর্মী। এখন যারা যারা এই কাজের সাথে জড়িত, এবং সরকার বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, তাই তো সরকার এটা বলছেন, এটা তো নিয়ম করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি এখন যারা মানে এই সমস্ত বলেছে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে তাদের নিবন্ধন অটোমেটিক, আচ্ছা সেটা ঠিক আছে, আমি এটার উপরে বলছি। কিন্তু আওয়ামী লীগের যে সমর্থন বা ওদের যে কর্মী সমর্থক আছে, তারা যারা যারা এই অপকর্মের সাথে জড়িত না, তারা যদি স্বতন্ত্রভাবে, আওয়ামী লীগের নামে আপনি নিবন্ধন দিবেন না, তারা মনে করেন খাস জনতা পার্টি নাম দিল বা আম জনতা পার্টির নাম দিল, আপনি নৌকা মার্কাও দিবেন না, মগ মার্কায় দাঁড়াবে। এইটা একটা ইনক্লুসিভ নির্বাচনের ওয়ে। আমি আনিস আলম গরিবের সাথে এইটাই বলছি যে আওয়ামী লীগ নামে আপনি নির্বাচন করতে দিবেন না, যেহেতু ওর বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম স্থগিত। কিন্তু আওয়ামী লীগের যত সব কর্মী তো আপনার এই অপকর্মের সাথে, কিছু কিছু কর্মী তো এখনো দেশে অবস্থান করছে এবং কিছু কিছু কর্মী আন্দোলনও করেছে, 24 আন্দোলন, এমনও তো হয়েছে। তাও হয়েছে, সেটা বলছি। অর্থাৎ তারা যদি এখন অন্য নামে, অন্য কোনো রাজনৈতিক দলের নামে, এনসিপি কে আপনারা দিয়েছেন না, ওই যে নিবন্ধন দিয়েছেন না, অন্য রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছেন না, আবার স্বতন্ত্র দাঁড়াতে পারে। যদি নিবন্ধন না দেন, স্বতন্ত্র তো দাঁড়াতে পারে কোনো একটা মার্কা নিয়ে। আবার এটাও তো করতে পারে যে জামাত যেটা করেছিল 18 সালে, টোটাল ব্যান্ড আমাদের ঘাড়ে চড়ছে, ধানের শীষ মার্কা নিয়ে। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন কিন্তু এটাও হয়। আওয়ামী লীগ চায় আপনারা কি ধানের শীষ দিবেন এই যারা জড়িত নাই? এইটাতে এই প্রশ্ন তো আমি এখানে উত্তর করি, আওয়ামী লীগের সাথে আমাদের আপনারা ওনারা জামাতকে গাড়ি নিতে পারবেন, আওয়ামী লীগকে পারবেন না। না না, জামাতের শোনেন, পলিটিক্যাল অ্যালাইনমেন্ট এইটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। পলিটিক্যাল অ্যালাইনমেন্ট কখনো আপনার মানে একদম স্ট্যাটিক কিছু না। রাজনীতির অ্যালাইনমেন্ট আর আপনার নির্বাচনের অ্যালাইনমেন্ট আলাদা জিনিস। পলিটিক্যালি আমরা অনেক সময় অ্যালাইন হয়ে একসাথে, যেমন যুগপথ আন্দোলন করেছি অনেকের সাথে, তাই না? এনসিপি তো আমরা একসাথে আন্দোলন করেছি না, কিন্তু নির্বাচন তো আমরা একসাথে করছি ভাই। আর আপনি বিচারাঙ্গনে যেটা বলছেন এটা হলো যে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ গত 17 বছরে যেই পরিমাণ টর্চার এই দেশের জনগণ, গণহত্যার মতো ঘটনা বলছেন আপনি, জাতিসংঘের থেকে পর্যন্ত বলছে, আমরাও বলছি। এখন সেই সমস্ত লোক যখন কোর্টে যায়, তখন জনগণের এই যে জনরোষটা, এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীব জরুরি। এটা আমি স্বীকার করি, হ্যাঁ, আসামিকে ট্যাকেল দেওয়া, যে তাই সে যেন গণরোষের শিকার না হয়। কিন্তু তারপরেও তো হচ্ছে। কিন্তু আপনার
তাদেরকে আপনার কোর্টে আপনি করছেন বিএনপির আইনজীবী বেশি, আপনি দেখাতে পারবেন না যে আমরা এইরকম কোনো আমাদের আইনজীবীরা যারা অন্তত বিএনপি পন্থী আইনজীবীরা এরকম কোনো দুর্ধর্ষ কাজের সাথে এরকম কোনো না, পরিচিত হয়তো কেউ করেনি। জি, আনিস ভাই, আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন, তার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই। ট্রাইব্যুনালে গত কালকে একটি ফোনালাপ এসেছে, যেটা আপনি গণমাধ্যমে দেখেছেন। সেখানে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে বলছিল যে সব রাজাকারগুলোকে ফাঁসি দিয়েছি, এগুলোকেও ফাঁসি দিব। এটা ফোনালাপ ট্রাইব্যুনালে এসেছে। এই ফোনালাপ যাদের কাছ থেকে আসে তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, এর কি কি যুক্তি আপনি দেবেন, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম আনিস আলমগীর। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে অনেক প্রমাণ এসছে যেখানে শেখ হাসিনা সরাসরি এই 24-এর যে গণঅভ্যুত্থান, সেখানে গুলি করে এই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন। একদম তার ফোন রেকর্ড অসংখ্য এসছে। সেই তিনি আওয়ামী লীগের প্রধান। আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলছিলেন, মানে এটি কোন যুক্তি মনে হয় আপনার কাছে? শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালে প্রমাণিত হয় উনি অপরাধ করেছেন, তো উনি তো ইলেকশন করতে পারবেন না। ওনাকে নিয়ে ইলেকশন করতে তো আমি বলছি না আপনাকে। আমি বলছি না, দল হিসাবে আওয়ামী লীগ ইলেকশন যদি করে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। ইভেন আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেন, আমার তো কিছু ঠেকা নাই, কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের জন্য এটা খারাপ ইনস্টেন্স তৈরি হবে। কারণ হচ্ছে যে এই যে আমরা এইভাবেই ইলেকশন কয়দিন পর পরে এই ধরনের ইলেকশনের জন্য আমরা চাপ দেবো। আমরা যে তাহলে কোনো দল এমন একটি গণহত্যা করলো তাকে বাদ দেওয়া যাবে না? আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আছে, এখানে আছে না, তাদেরকে নিয়ে তো আমরা ইলেকশন করছি, সমস্যা তো নাই। তো আমরা 14, 18, তারপরে 24 যে ইলেকশনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে একই স্টাইলে আরেকটা ইলেকশন হবে। সো আমি ওই অর্থে বলছি, এখন রাজনৈতিক দলগুলো যারা এখন এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারা যদি সম্মিলিত ডিসিশন নেয় যে আমরা আওয়ামী লীগকে ভোটে আনতেই দেবো না, এবং নিয়েছে অলরেডি, এবং ইলেকশন কমিশন থেকে প্রতীকও বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা নিয়ে তো আর আমাদের আর্গুমেন্টের দরকার নাই। আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সর্বত্র আওয়ামী লীগের একটা ভীতি, যে সরকার, তারপরে রাজনৈতিক দল, যেখানে আওয়ামী লীগ এমন একটা হয়ে আছে, মানে কি বলবো, দানব হয়ে আছে। এতে শয়নের স্বপনে শুধু আওয়ামী লীগ। ভাই, আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ চলে গেছে, তোমাদের ইলেকশনটা করো। সেই দানবটা কেন হলো সেটা কি মনে হয় 17 বছরের মানে কোনো কার্যক্রমের কারণে দানব মনে হচ্ছে কিনা? না, এটা নিজেদের দুর্বলতার জন্য মনে হতে পারে যে 5 আগস্টের পর থেকে আমরা যে কার্যক্রমগুলো করেছিলাম এইগুলো লেজিটিমেট হবে কিনা, আওয়ামী লীগ যদি আসে আমাদের টুকরো টুকরো করবে কিনা, এই ধরনের ভয় থেকেও হতে পারে। হ্যাঁ, কোনো ভয় আছে? কিছু করেছে আওয়ামী লীগের সঙ্গে যে আপনাদের টুকরো টুকরো করবে? না, এরকম কোনো অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যারা শক্তি, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা তো এরকম অভ্যুত্থান করেছি, পরবর্তীতে যদি এরকম দানব আসে আবারও তারকে মোকাবেলা করা হবে। আমার বক্তব্য হলো যে আওয়ামী লীগের অনুশোচনা বোধ থাকতে হবে, অপরাধ বোধ থাকতে হবে, ক্ষমা চাওয়া উচিত। এবং যারা আমি প্রথমে যেটা বললাম, যারা গিল্টি, তাদেরকে আপনি নির্বাচন থেকে, যেমন শেখ হাসিনা গণহত্যার আসামি, এটার কোনো প্রমাণ, এটা প্রমাণিত, এবং এটা মানে পিপলস পারসেপশন এরকম, তিনি নির্বাচন করতে পারবেন না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, ঠিক আছে, আওয়ামী লীগ দল থাকবে না। আমি বলছি যে এখানে বিকল্প খোঁজার জন্য, যে আওয়ামী লীগ অন্য কোনো ফর্মে, যে ইনোসেন্ট, দোজ পিপল আর নট ইনভলভড উইথ কারাপশন অর এনি হেইনিয়াস অ্যাক্ট, তারা যদিও আপনার স্বতন্ত্র প্ল্যাটফর্মে বা অন্য কোনো নামে ইলেকশন করতে, আমি একটা সেকেন্ড জাস্ট ভাইকে একটু অ্যাড করে দিচ্ছি। এটা উনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ অন্য ফরম্যাটে যেতে পারে, যে স্বতন্ত্র হিসেবে আসতে পারে, জামাতের উদাহরণ দিলেন। আওয়ামী লীগের কোনো ব্যক্তি স্বতন্ত্র ইলেকশন করার মতো পরিস্থিতি কি বাংলাদেশে আছে? আওয়ামী লীগ করার কারণে অপরাধী জেলে ঢুকিয়ে দিচ্ছেন আপনি লোকদেরকে। আনিস ভাই, আওয়ামী লীগকে তো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, ইলেকশন করতে হবে। না, আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেজন্য থেকে এখন সেটা তো অন্য প্রশ্ন। না, আমি আনিস ভাই উনি তো ইলেকশনে দিয়ে দিচ্ছে। আপনি যদি বলেন যে না, তারা যে অনুশোচনা করছে, আমি তো সেটাতে ডিসএগ্রি করি না। আমি ডিসএগ্রি করছি না। শেখ হাসিনা তো এখনো পর্যন্ত বিশ্বাস করে না যে উনি কোনো অপরাধ করেছেন,
কারণ ওনারা মনে করছেন যে এটা একটা ষড়যন্ত্র, ওনারা ওইটার মধ্যেই আছেন, ওনাদের আপনারা এটা নিয়ে ক্ষমার মধ্যে আছেন। ওনার ক্ষমা কি? উনি তো যে অপরাধ করেছেন সেই বোধই নাই, উনি তো স্বীকারই করছেন না। আনিস ভাই, আমি বলছি কি- সেটা হচ্ছে অন্য বিষয়। আমি বলছি যে ইলেকশন যদি তাদেরকে আনতে হয়, আপনি বলেন যে এই না, ফরম্যাটে ওই তারা ফরম্যাটে, সেই বোধ তারা নাই বা আসতে সে পারবে স্বীকার না। করছে না, সেটি মেনে নিয়ে কি আবার উদ্যোগ নিতে হবে? না, সেটার মধ্যে নিবে কি না নিবে সেটা রাজনৈতিক দল জনগণ নির্ধারণ করবে। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগের স্বতন্ত্র ইলেকশন করার যে ফর্মুলা উনি আচ্ছা, দিচ্ছেন সেটা আলী সম্ভব আমি হাসান, সেটা রাজনৈতিক বলছি যে, দলগুলো কি ভাই, সিদ্ধান্ত নিয়েছে? আপনার কাছে সম্ভব কোনো না। ডাটা আছে? না, আমি যেটা মনে করি যে প্রথম কথা হলো বিচার প্রক্রিয়া বিচারিত এখনো হয়নি। একই সাথে 5ই আগস্ট যদি না আসতো তাহলে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট স্ট্রাকচার তারা কি আমাদেরকে রাখতো? তারা কি কোনো গণ অভ্যুত্থানকারীকে এই বাংলাদেশে থাকতে দিত, নাকি মাটির সাথে মিশায় ফেলতো? 5ই আগস্টের পরে আওয়ামী লীগের উপর ওবায়দুল কাদের বারবার যে আশঙ্কা করেছিলেন তার সিকিবাগও হয়েছে? তার সিকিবাগও তো হয়নি। সুতরাং আপনি এটা দিয়ে চিন্তা করবেন এই 17 বছরে আওয়ামী লীগের লোকেরা কিভাবে বেনিফিশিয়ারি হয়েছে। এই ফ্যাসিবাদী সিস্টেমে তারা অংশ ছিল, এই ফ্যাসিবাদী সিস্টেমে তারা সুবিধাভোগী ছিলেন, এই ফ্যাসিবাদী সিস্টেমকে তারা লালন করেছেন এবং এই ফ্যাসিবাদী সিস্টেমকে বড় করেছেন। যাদের কথা বলা হচ্ছে তারা কি 5ই আগস্ট যদি না ঘটতো তারা কি আমাদের জন্য চিন্তা করত, নাকি আমাদের প্রত্যেককে আজকে এই বাংলাদেশে বংশসহ নির্বংশ করে দেওয়া হতো? দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা তো বলেছি ফেয়ার ট্রায়ালের কথা, সুবিচারের কথা, আমরা তো বলেছি বিচারের দাবির কথা শুরু থেকে। 5ই আগস্টের পর থেকে প্রথম কথা হয়েছে বিচার যেন সুষ্ঠুভাবে হয়। কোনো গণ অভ্যুত্থানকারীকে পাবেন না যে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ বলেছে সুষ্ঠু বিচারের বাইরে গিয়ে অন্য কথা বলেছে। কেউ ফাঁসির কথা বলে নাই, কেউ নির্দিষ্ট শাস্তির কথা বলে নাই। অথচ হাসিনার রেকর্ড পাওয়া গেছে লিথাল উইপন ব্যবহার করার। হাসিনার রেকর্ড পাওয়া গেছে আপনার এই যে ভিসি স্যারের সাথে যেটি মাকসুদ কামালের সাথে কথা বলায় যে হলো ছাত্রদেরকে রাজাকার বলে উনি চিহ্নিত করেছেন। আবার শুধু এতটুকু, 5ই আগস্টের আগে মেডিকেলের শিক্ষকেরা শান্তি মিছিলের নামে শিক্ষার্থীদের উপর অভ্যুত্থানকারীদের উপর গুলি করার কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা গণভবনে গিয়ে হাসিনার সাথে দেখা করে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেছেন। দ্যাট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। এই রিয়েলিটির উপর বসবাস করে আওয়ামী লীগের এই রিয়েলিটিটা চিন্তা তো করতে হবে। তারা এখনও মেজর সাদিকের মাধ্যমে গণ অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার পরিকল্পনা করে। সো এগুলো তো রিকনসিলিয়েট করার আগে তো জাস্টিস এনশিওর করতে হবে। জাস্টিস এনশিওর করতে হবে, তাদের মধ্যে সেই গিল্টি ফিলিংস থাকতে হবে। দেন না, এখানে আরেকটা কথা এসেছিল, যারা ইনোসেন্ট তাদেরকে স্বতন্ত্র আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে কারা ইনোসেন্ট? প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের কোন স্ট্রাকচারের লোকজন সুবিধাভোগী না, তার কারণে কোন ব্যক্তিটা ভিকটিম হয় নাই, কি করে বুঝবো? হেলাল ভাইরা তো জানেন না, যে আমি- কি আমি- পরিমাণ আমি যেটা মামলা। বলছি, দেখেন, শুধু ক্ষমা চাওয়া, অনুশোচনা করলেই যে আওয়ামী লীগ আপনার জায়েজ হয়ে যাবে এই নীতিতে আমিও বিশ্বাসী না। অন্যায় যেটা করেছে তার বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এখন আনিস আলমগীর ভাই যেটা বলছে যে স্বতন্ত্র যদি দাঁড়ায় সেই অবস্থা নেই, তাই তো বলছেন আপনি, সেই অবস্থা স্বতন্ত্র নেই। অবস্থায় এখন এই যে চ্যালেঞ্জ, পলিটিক্যাল এই চ্যালেঞ্জটা, যে নিরাপত্তা, এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে হবে। অতীতে কিন্তু এরকম অবস্থায় আওয়ামী লীগ ইলেকশন করেছে এবং সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। 78 সালে প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, 79 সালের পার্লামেন্টে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে যখন শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর। সেটা তো দলীয়ভাবে করেছে। সুতরাং হ্যাঁ, সে দলীয়ভাবে করেছে, কিন্তু এখন তো সেই দলটা একদম আমরা ফ্যাসিস্টের সাথে সমর্থক করছি। অর্থাৎ সে যদি স্বতন্ত্রভাবে ইলেকশন করে তাকে সেই হিম্মতটা থাকতে হবে। কারণ এই দেশে অন্য রাজনৈতিক দল, আপনি অন্য যে রাজনৈতিক দল এখন অভ্যুত্থান, তারাও কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক এই রাজনীতিটা করেছে। এখন আওয়ামী লীগ যদি সোনার চামচ মুখে দিয়ে আপনি নির্বাচনে আনতে চাবেন, এই নিয়ম এইটা কিন্তু হবে না। তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবিলা, তার দলের সাথেও তাকেও সেই চ্যালেঞ্জটা মোকাবিলা কিন্তু করতে, এটি- তা নাহলে এই দলকে আমি একটু সরি ভাই, ডিস্টার্ব করলাম। আওয়ামী লীগ জাস্ট এলাকাতে, ভাইয়েরা খুব ভালো জানবেন, ঘরে ঘরে বিভাজন রাজনীতিটা করেছে আওয়ামী লীগ। পাশের বাসার বিএনপি ধরায় দিছে, পাশের বাসায় জামাত ধরায় দিছে, পাশের বাসায় অন্য দল ভিন্নমত ধরায় দিছে। এগুলোই তো আওয়ামী লীগের লোকজন করেছে। শত শত লাখে লাখে মামলা হয়েছে এবং সেই মামলায় জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড সব অব্যাহত রেখেছে। মিথ্যা মামলা সমানে হয়েছে। পুরো রাষ্ট্রের স্ট্রাকচার, আপনি গুম কমিশনের রিপোর্ট দেখেন, গুম কমিশনের রিপোর্ট কি বলতেছে? মানুষ, প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত গুম করা হয়েছে উইদাউট এনি কজ, জাস্ট রাস্তা থেকে পিক করে নিয়ে যাওয়া হয়েছে।
এই 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 হলো বাংলাদেশের। এখন তাদেরকে রিসিভ করবে কিনা মানুষ, কি সেই যারা মানুষ তারা রিসিভ করবে? না, মানুষ কেন রিসিভ করবে এদেরকে? যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আনিস ভাই, এই যে পরিস্থিতি, মানে আপনি যে যাচ্ছেন যে তার ইনক্লুসিভ ইনোসেন্টই আমরা ধরলাম, তাদেরকে রিসিভ করবে মানুষ, আপনার কি মনে হয়? সেটা আমরা ওটা ফ্লোরে না দিলে কিভাবে বুঝবো? গত এক বছর ফ্লোরে দিবেন কোন ক্রাইটেরিয়া দেওয়া যাবে সেটা? আপনি যেই ক্রাইটেরিয়ায় দেন, আপনি মনে করেন যে তারা আমরা মাফ করে দিয়েছি, রাস্তায় আসো দেখো খেলা হবে বলছে না, খেলা হওয়ার জন্য আপনি ডাকেন তাদেরকে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করে কিনা দেখেন। সবচেয়ে বড় কথা, আপনি যে এত পরিসংখ্যান দিচ্ছেন, অমুক দমুক দিচ্ছেন, গতকাল যে জরিপের কথা আপনি শুরু থেকে আমরা আলোচনা করছিলাম যে আওয়ামী লীগের 7% ভোট পায়, আপনিও রেফারেন্স দিলেন, জি। আর জামাতের ওইখানে ভোট বেড়েছে বা বিএনপির সাথে তারা পাল্লা লড়ছে, তো সেই জায়গায় শুধু এইটুকু দেখেছেন, বাকিটা দেখেন নাই? সেখানে তো 48% সিদ্ধান্ত নেয়নি এখনো। সিদ্ধান্ত নেই না, ভোটে দেবে না। তার মানে আওয়ামী লীগকে আপনি যে ফেলে দিচ্ছেন ইনক্লুসিভ ইলেকশনে, তাকে যে আপনি মনে করছেন যে ফাও কথা, এটা দিয়েও কি কোনো মেসেজ পান যারা না? সিদ্ধান্ত নেয়নি তারা কি সবাই আওয়ামী লীগের? অবশ্যই হতে পারে, না ওখানে তাদের মধ্যে অনেকগুলো। তার মানে হচ্ছে কি ওইখানে বলছে কি একটা শেষ করতে দেন। 38% লোক বলছে 38 এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে, দ্যাট ডাজ নট মিন তারা ভোটেই যাবে। আওয়ামী লীগ হতে পারে। 48% লোক ইলেকশনের ব্যাপারেই কোনো ডিসিশন নেয় না। ওরা ইলেকশনে ভোট দিবে কিনা সেটা তো ইয়ে না। তার মানে কি? না না না, না, কাকে তারা ভোট কোথায় দিবে? ভোট দিবে সে সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, তার মানে আর ইলেকশনে যাবে না এমন আছে 1%। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ভোটের জন্য এত হাহাকার যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার কোনো ভোট দেয় না, 3টা ইলেকশন নিজে নিজে করেছে, তারপরে ডক্টর ইউনূসকে আমরা আনলাম ভোট দেওয়ার জন্য, এত উৎসাহ, তাহলে ওই লোকগুলোর উৎসাহ চুপসে গেল কেন? না, তাই উৎসাহ চুপসে গেল কেন? কিভাবে 48% কেন ভোট দেওয়ার তারা বলেছে decision নিতে কোন পারে না? মার্কায় ভোট দিবে সেই মার্কায় দিবে সিদ্ধান্ত সেটা নেয়নি। কেন নিতে পারে না? কারণ এতদিন ধরে আপনি ভোটের জন্য হাহাকার করছেন, এখন কেন নিতে পারছে না? আচ্ছা, কেন পারছে নিতে না? পারছে না আমরা সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে, আমাদের বিষয় দোলাচল। আনিস ভাই, আপনার কাছে আমরা ছিলাম, একটু একটা বিষয় জানতে চাই। আমরা আওয়ামী লীগের নির্বাচন করা না করা নিয়ে নানান যুক্তিতর্ক আপনারা দিচ্ছিলেন। সেখানে আরেকটি আবার অভিযোগ আছে, সেখানে আমরা দেখি বিএনপি, জামাত বা এনসিপি তারা নানান সময় বলে থাকে যে জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। সে জাতীয় পার্টির আগামী নির্বাচনে কী অবস্থান হতে পারে? জাতীয় পার্টির মধ্যে একটা ভাগ হয়ে গেছে, তারা 2 ভাগ হয়ে গেছে। তারা যদি 1 ভাগে থাকতো তাহলে এই সম্ভাবনাটা একটু ভালো ছিল, হতে পারতো। এবং জাতীয় পার্টির মাধ্যমে তো আসতেও পারে। ওই ভাই যেটা বলছিলেন, ওনারা যেভাবে দানের শেষ জামাতকে দিয়েছিলেন, তো এরও নাঙ্গল ভাড়া দিতে পারতো। কিন্তু মূল সমস্যা তো হচ্ছে যে পরিবেশ, এটা তো ভোটের পরিবেশ না। না, আমি জানছি জাতীয় পার্টি কি ইলেকশনে আসতে পারছে কিনা, কি মনে হয় আপনার সেই পরিবেশ? না, ওনারা তো যে ডিসিশন নিয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সবাইকে বাদ রাখার জন্য, জাতীয় পার্টিকে যদি দেওয়া হয় তাহলে তো ওইভাবে আসবে। আর জাতীয় পার্টিকে দেবে কি না দেবে এটা তো এখনো ইয়ে হয় নাই, সিদ্ধান্ত হয়নি। আমি সিদ্ধান্ত আপনার হয় নাই। মতামত জাতীয় পার্টির নাঙ্গল তো এখনো আছে। নাঙ্গল যেহেতু ইয়েতে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারাও ইলেকশন করবে। কোন ফর্ম? তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়নি বা কিছু না, হয়নি। তারা কোন ফর্মে করবে সেটা আমরা জানি না। বাট 14 দল এবং জাতীয় পার্টি, 14 দলের আওয়ামী লীগের সহযোগী যারা ছিল তারা ইলেকশন করতে পারছে না, সেটা অনেকটা নিশ্চিত। কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমরা জানি না। হয়তো সরকার জাতীয় পার্টিকে ব্যান করবে না, কারণ জাতীয় পার্টিকে ইলেকশন থেকেও বাদ দেবে না, কারণ তাহলে তো আবার একই কোয়েশ্চেন উঠবে যে এটা কি হেলাল ভাই, ধরনের কি মনে ইলেকশন, করেন জাতীয় নিজেদের পার্টির মাধ্যমে ইলেকশন? তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা নির্বাচনে? এইটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ নামে তো আর রাজনৈতিক দল আসবে না, আওয়ামী লীগের অন্য অন্য নেতাকর্মী যারা কারাপশন বা আপনার সন্ত্রাসী কার্যক্রমে বা মামলা নেই, তারা সিদ্ধান্ত নেবে। আমার বক্তব্য এখানে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে, দেখেন এই যে আপনারা যারা এতদিন ডক্টর ইউনূসের সরকারকে প্যাম্পারিং করেছেন যে 5 বছর থাকা দরকার এই সরকারকে, এবং নির্বাচনকে পিছিয়ে নিয়ে সরকারকে থাকার জন্য অনেক সাধুবাদ জানিয়েছেন। এখন সরকার যখন নির্বাচনের ডেটটা ঘোষণা করলো, তখন আপনারা অনেকে হতাশ হলেন, বিএনপি সাধুবাদ জানালো। এই যে আপনাদের হতাশা, এই হতাশার ফলে কি হচ্ছে? নির্বাচনটা আনসার্টেনিটি হলে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা চলে আসছে না। এই যে পলিটিক্যাল ইম্যাচুরিটি থেকে আপনারা যে তর্ক বিতর্ক জারি রেখেছেন নির্বাচনকে দীর্ঘসূত্রিতা করে, ফলে দেখেন আজকেই আলোচনায় দেখেন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা চলে আসছে, তাই না? তার মানে কি, ফ্যাসিবাদের
সমস্ত দোষ চাপা পড়ে ফ্যাসিবাদকে কিভাবে, ফ্যাসিবাদের দলটাকে কিভাবে রাজনীতিতে সুযোগ করে দেওয়া যায় সেই আলোচনা চলে আসছে। আপনারা বলছেন যে আমরা নির্বাচন প্রশ্ন কি জানেন, জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দিব না। দেখেন বিএনপি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর পৃথিবীর কোথাও নেই। তারপরে আমরা আছে পৃথিবীর কোথাও না, কোথাও নেই। দেখেন আপনি, দেখেন না। দেখেন একটা রাশিয়াতে আছে। না, প্রধানমন্ত্রী না, সেটা প্রেসিডেন্ট। না যেমন রাশিয়াতে কি হয়, প্রধানমন্ত্রী 5 বছর আরেকটি হয়, পরিবর্তনে আবার হতে পারে, এমন আছে না, 2 বছর পর মানে সরকার প্রধান, আমি বলছি প্রধানমন্ত্রী শাসিত, প্রধানমন্ত্রী শাসিত সরকার না, সরকার প্রধান হলে হয়। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী শাসিত সরকার, যাতে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের পৃথিবীর কোথাও নেই যে প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিটেড করা। আমরা কিন্তু পার্লামেন্টারি, রাশিয়া হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু আপনি সেটাও খেয়াল করেছেন, রাশিয়া যখন প্রেসিডেন্ট, যখন প্রধানমন্ত্রী হয়েছিল, না, ওটা তো তখন ওই রাশিয়ার ক্ষমতা তারই হয়। না, রাশিয়ার প্রেসিডেন্ট 5 বছর থাকে। না হেলাল ভাই, পুতিন যখন যে পদে থাকছে সেই পদ না, এখন ক্ষমতা রাশিয়ার সরকারের নেচারটা কি? প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমার সরকারের নেচারটা কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমি সেইটা বলছি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট পৃথিবীর কোথাও নেই, প্রধানমন্ত্রী আর লিমিট করা। কিন্তু আমরা দেশ, জাতি, জনগণের স্বার্থে নির্বাচন, আপনার গণ অভ্যুত্থানের স্বার্থে আমরা সেই ছাড়টা দিয়েছি। এখন নাহিদ ইসলাম যদি আবার অনেক বলে কিছু ছাড় দেননি, সেটিও আছে। না, যেটা আমরা করবো না, দেশের স্বার্থে প্রয়োজন না, ইললজিক একটা কথা বললে তো হবে না। আমরা ছাড় দিনই, কোন জায়গায় ছাড় দিন? সব জায়গায় আমরা ছাড় দিয়েছি। এখন আমাদের মধ্যে একটা ঐক্যের প্রয়োজন। সবচেয়ে বড় জিনিস এখন ঐক্য গণতন্ত্রের প্রশ্নে, এবং আমাদের যে পতিত মাফিয়া তার যেন আর উত্থান না হয়, এই কোশ্চেনে আমাদের ঐক্যমত হওয়া উচিত। এখন যদি আপনি বলেন যে নির্বাচন করব না, নির্বাচন হতে দেব না, তাহলে কি হচ্ছে? তাহলে দেখেন ওই যে পরাজিত ফ্যাসিবাদের বয়ানগুলো আবারও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলী হোসেন জুনায়েদ, ঐক্যর জন্য বাধা এই মুহূর্তে কারা সবচেয়ে বেশি, কি মনে হয়? আমি তো মনে করি যে ঐক্য, প্রথম কথা হলো নির্বাচনের প্রশ্নে আমি মনে করি যে নির্বাচন হতে হবে। বাংলাদেশে নির্বাচনটা যথাসময়ে হওয়ার জায়গা, এবং রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্যের জায়গায় তো বেসিক্যালি প্রবলেম হচ্ছে। এবং আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বেড়েছে, তার মানে আরও কিছু বিষয় অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখন কাজটা হবে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখন কাজ হবে। তো জুলাই সনদের কথা আমরা যখন বলছি, জুলাই সনদ তো বেসিক্যালি সেই সংস্কারগুলো, যে সংস্কারগুলো আমরা চাচ্ছি। এখন এই সংস্কারে যে আমি শুরুতেই বলেছিলাম যে পাওয়ার চেক, যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশমেন্ট করা দরকার, সেই অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ছাড় দিতে চাচ্ছেন না। এবং আমরা দেখলাম কিন্তু অনেক করে কিন্তু মূলত ঐক্যমত কমিশনের আলোচনা ঘিরেই হলো। জি, আপনি দেখেন এই যে মানে বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্টে, গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলোতে আপনি বিশ্বাস করতে পারছেন না। কারণ বাংলাদেশে এমনভাবে ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে যে বাংলাদেশে যখন ফেসিবাদ পালিয়ে গেল, তখন বাইতুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন, এবং হলো বাংলাদেশে অ্যাপিলেট ডিভিশনে বিচারপতিরা পালিয়ে গেছেন। কারণ এই বিচারপতিরা বলেছেন তারা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ। এবং একই সাথে বাংলাদেশে পুলিশের লোকেরা, বিভিন্ন ইনস্টিটিউশনের লোকেরা কিন্তু পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তাদের কি ভয় ছিল? তারা এমন একটা শাসন কায়েম করেছেন যে কারণে তারা জনরোষের ভয়ে তারা কিন্তু এখান থেকে পালিয়ে গেছেন। তো আমরা তো এই ধরনের ইনস্টিটিউশন দেখতে চাই না। আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাইলেন, চেক প্রয়োজন। আরেকটু বিষয় জানতে চাই, এনসিপি যারা আছে, আপনাদেরই আপনার একসঙ্গে ছিলেন যারা, শেষ পর্যন্ত তারা কি মনে হয় আগামী নির্বাচনে কি একক নির্বাচন করতে পারবে, নাকি বিএনপি বা জামাতের দিকে কোনো জোটে চলে যাবে, কি মনে হয় আপনার? একটা তরুণ দল হিসেবে এখন পর্যন্ত তো তারা মাঠ পর্যায়ে কাজ করছে, কিন্তু এখনও মানে দল হিসেবে দাঁড়াতে তো সেই সময়টা তাদের লাগবে। আমি মনে করি যে সব ভালো হবে যদি তারা নিজেদের শক্তিতে দাঁড়ানোর চেষ্টা করে, কোনো জোটে না যায়। জি, আনিস ভাই কি মনে হয়, শেষ পর্যন্ত কি এনসিপি একক নির্বাচন করবে না কোনো জোটে চলে যেতে পারে? বিএনপি যদি ওরা কি করবে না করবে আমি জানি না, বাট ধারণা করছি যে যদি বিএনপি আলাদা ইলেকশন করে, জামাত এবং এনসিপি তারা তো একই, এ পার্টি বি পার্টি, আবার এবি পার্টি আছে, সবগুলো মিলে একটা জোট করবে এবং চরমনাই হুজুরকেও নেবে যে সবাই আমরা একজোটে থাকি, এবং তাদের নেতা হবে যে মাহমুদুর রহমান, ওই সাংবাদিক, তারপর মান্না না 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 আমার দেশের মাহমুদুর রহমান, হ্যাঁ মাহমুদুর রহমানের নেতৃত্বে তারা এটা একটা জোট করবে আর কি, বিএনপি ভার্সাস সাথে। আওয়ামী লীগ তো নাই, সো স্বৈরাচার যেহেতু নাই, তাহলে নিজেরা কিভাবে ভোট করবে? এছাড়া জোটের নাম কি হচ্ছে? জোটের নাম তৌহিদি জনতা কিছু থাকলে বেটার আর কি। আচ্ছা, ভাই মিলে সবাই, হ্যাঁ, ওনাদের যে আইডিওলজি তাতে তো তৌহিদি জনতা থাকাই বেটার আর কি। এই স্টাইলে কিছু যদি সেক্ষেত্রে ফলাফলটা একটু বলে দেন, কি হতে পারে যখন জোটটি হবে?
ফলাফল আমি জানি না, ফলাফল বিএনপির উপর নির্ভর করছে, BNP বাট ফলাফল বিএনপির উপর নির্ভর করছে মানে বিএনপি কি হেলাল ভাই, সরকার? এই জোট এই না না জোট ফলাফল face আমি করতে তো আপনাকে বিএনপি প্রস্তুত? একটা সেকেন্ড ফলাফল এটা সরকারের উপর নির্ভর করছে, কারণ এটা আমি আরো একদিন বলেছিলাম যে বিএনপির যদি জয়ের সম্ভাবনা থাকে এবং সরকার এবং সামরিক বাহিনী যদি চায় যে এদেরকে আমরা ক্ষমতায় আনবো, তাহলে পাকিস্তানে যে স্টাইলে ইমরান খানের বিজয় নিয়ে ওদেরকে দেওয়া হয়েছিল যে ওই অপোনেন্ট জোটকে, তো সেরকম বিএনপিকে এখন তারেক রহমানকে যদি আপনি মনে করেন যে ইমরান খানের বিজয় যদি সরকার এবং মিলিটারি চায় একসাথে ওদেরকে দিতে পারে, এটা নির্ভর করছে যে মানে আপনার সংখ্যা হলো ভোটের ফলাফল সঠিক ফলাফলটা আসবে না, সরকার জয় পরাজয় নির্ধারণ করে দেবে। সরকার তো অবশ্যই এখানে মাথা ঘামাবে, সরকার কোনোভাবেই নিরপেক্ষ না। ডক্টর ইউনূসে যে সরকার এখন রান করছে সেটা কোনোভাবেই নিরপেক্ষ সরকার তাহলে না। তাই মনে করেন কি মানুষের মানে ভোটাধিকারের যে না, এটা ফলাফল, এটা সেটা কি আসবে এটা না? এটা মানে এখন কি বাংলাদেশ পরিস্থিতি আছে? আনিস আলমগীর ভাই তার অনুমান থেকে বলছে, কারণ সরকার, সেনাবাহিনী বা কোনো ল এনফোর্সিং এজেন্সিস বা অন্য কেউ যদি ভোটের ফলাফল নির্ধারণ করে তাহলে সেটার ভোট হলো না। এই ভোট তো বাংলাদেশের জনগণ করার জন্য 24-এর গণঅভ্যুত্থান করেনি। জি, 24-এর গণঅভ্যুত্থান তো এই জন্য হলো। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছেন যে ওরা যদি বৃহত্তর জোট করে, আমরা বিএনপি কি করবো? আমাদের বিএনপির বক্তব্য হলো যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, যেখানে একটা জনগণের শক্তিশালী সরকারি দল, শক্তিশালী বিরোধী দল। আনিস Hybrid ভাই, দল। 10 সেকেন্ডে জানতে চাই যে আনিস ভাই যে কথাগুলো বললো সেটি যে কারণে যেভাবে বললো, মানে এটি কি গণঅভ্যুত্থানের মানে যে আকাঙ্ক্ষা সেদিকে যে যাচ্ছে নাকি এটি তার একটি মানে আমি রং তামাশা দেবের প্রথমত কথা? মনে করি যে ভাই যেভাবে তৌহিদি জনতা বলেছেন, আমি এটার সাথে দ্বিমত করি, কারণ এটা একটা মকারি। কারণ তৌহিদি জনতা বলতে কিছু নাই, প্রথম কথা। কারণ এটা দিয়ে আসলে বোঝানো হয় এমন একটা জিনিসকে যেটা আসলে গুড না, ব্যাড। কিন্তু বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সিচুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং গণ অভ্যুত্থানের ফলে মানুষের যে ক্ষোভ, কারণ 17 বছরের যে ফেসিবাদী জি, জি। শাসনের, সেটাকে এইটা বলে যেন এটাকে কনফ্লিক্টিং করা না হয়। সেকেন্ডলি হলো আমি মনে করি যে বিএনপি গত 15-16 করবো। বছর ধরে, জাস্ট এক মিনিট, বিএনপি গত 15-16 বছর একই কথা বলেছে যে তারা একটা হেলদি নির্বাচন চায়, এবং এই কথাটা কিন্তু বিএনপি শুরু থেকেই জি, ছিল। আমরা প্রত্যাশা করব আগামী নির্বাচন অবশ্যই একটি হেলদি হবে, যেখানে সকল দল, সকল মত, তাদের যে ভোটাধিকার সেটি তারা ঠিকমতো প্রকাশ করতে পারবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত কথা বলেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজনের সঙ্গে, যারা সকলে কিন্তু একটি বিষয়ে এসে একমত হয়েছে যে আগামী নির্বাচন সকল দল মত যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং তার মধ্য দিয়ে দীর্ঘদিনের যে না পাওয়ার বেদনা 16 কোটি মানুষের, সেটি পূর্ণতা পাবে একটি নতুন সরকারের মাধ্যমে। সে প্রত্যাশা আজকের মধ্যে শেষ করেছি। শুভরাত্রি।